সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন ডিংস সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, স্বাগত আপনাকে। এরপরে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। রতন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার ইচ্ছে ছিল যে যুক্তরাষ্ট্র এবং মানে কি নিয়ে তো নতুন ভিসা নীতি নিয়ে আলোচনা করব শুরুতে। তো শুরুটা যেহেতু একটা নতুন তথ্য আসছে, জামাতে ইসলামী নির্বাচন কমিশনে গিয়ে পরিস্থিতি তারা মূল্যায়ন করেছেন। তারা বলছেন যে আসলে নির্বাচনের অনুকূলে নেই পরিবেশ, কারণ তারা বলছেন যে এটা হচ্ছে যে এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড হয় নাই, সেই কারণে তাদের মোটামুটি নির্বাচনে যাবেন না সেটা বলেন নাই, কিন্তু আলামত আমরা তাই দেখতে পাচ্ছি। তো আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে নির্বাচন নিয়ে সংশয় একসময় ছিল, তারেক রহমান আসার পরে মোটামুটি এটা স্থির হয়ে যায় যে নির্বাচন হবে। এখন আবার এই পরিস্থিতিটা হয়তো অনেক কিছু পাল্টে গেছে, এই কারণেই হয় কিনা জানি না। তবে জামাতে ইসলামের ভিতরে একটা আশঙ্কা আছে যে তারা যা চেয়েছিলেন তারা নাও পেতে পারেন আর কি। তো আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আরো দুটি ঘটনা আমার কাছে মনে হয়। জি প্লিজ। একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজা, আর একটা হচ্ছে জামাতের সাথে আপনার ভারতের একটা বৈঠক হয়েছে। তারপরে জামাতের আমির বলেছে তারা অনুমতি না দিলে বলা যাবে না। আগে যেমন জিএম কাদের বলেছিল যে না, এটা গোপন, বলা যাবে না, ঠিক অনুরূপ কথা। তো তিনটা জায়গার থেকে লেসনটা নিয়েছে। এখন আগে যে অবস্থাটা ছিল যে ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে নিবে, এখন এই এক বাক্সে নিতে গিয়ে এনসিপি সর্বশেষ যুক্ত হওয়ার ফলে জিনিসটা সব উল্টাপাল্টা হয়ে গেছে। আর এই তিনটি ঘটনায় এখন জামাত বোধহয় কনভিন্স যে তারা আর আগে যেমন ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেই জায়গার থেকে পিছু হটে আমার মনে হয় তারা নির্বাচনে আগের মতো ভালো করতে পারবে না। একটা জরিপও এসেছে, বিএনপি 70% ভোট, তারা 19% ভোট পাবে, এটাও একটা আসছে। হতে পারে এই জরিপটা অ্যাকচুয়ালি জরিপ না। যেমন 2001 সালে কেউ কোনো বিশ্বের কোনো জরিপ বলে নাই, বাংলাদেশের কেউ ভাবে নাই যে বিএনপি জিতে যাবে, কিন্তু বিএনপি তো সরকার গঠন করেছে, কয়েকটা সিট কম ছিল, জামাত বিনা শর্তে সাপোর্ট দিয়ে দিয়েছিল। তো এই জন্যে জরিপটা সবসময় ঘটে যাবে তা না, তবে সব মিলে মনে হচ্ছে এখন তাদেরও বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে হচ্ছে যে তারা নির্বাচনে ভালো আর করবে না। এই কারণে তারা বোধহয় আজকে যে দেখা করছে লেভেল প্লেইং ফিল্ড নাই এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী একদিকে হেলে পড়ছে, এগুলোর অর্থ হচ্ছে তারা নির্বাচনটা এখন চায় না, হেলাটা সোজা করতে চায়। হয়তো এখন নির্বাচন করলে সুবিধা পাবে না, সুতরাং দেরি হলে হোক, এরকম একটা অবস্থায় তারা আছে আমার কাছে মনে হয়। তাই রতন, আপনার কি মনে হয়? আসলে পুরোটাই হচ্ছে এটা চুক্তির উপর দাঁড়ানো নয়, এটা হচ্ছে সুবিধার উপর সিদ্ধান্ত। সুবিধার উপর সিদ্ধান্ত। একটা যুক্তি হওয়া উচিত ছিল যে আমরা অভ্যুত্থান করেছি, একটা গণতান্ত্রিক একটা ফ্যাসিস্টিক রুল ছিল, সেখান থেকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যেতে চাই। গত তিনটা নির্বাচন, বিশেষ করে আমাদের সব নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, গত তিনটা নির্বাচনের মাধ্যমে আসলে নির্বাচনী ব্যবস্থাটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে আবার পুনরুদ্ধার করতে চাই। জবাবদিহিতার কোনো জায়গা ছিল না সমাজের কোথাও, ব্যক্তির ইচ্ছায় সব হতো, সেখান থেকে আমরা একটা জবাবদিহিমূলক ব্যবস্থা চাই। দুর্নীতি সেটা সীমাহীন ছিল, সেখান থেকে আমরা দুর্নীতির লাগামটা টেনে ধরতে চাই। প্রশাসন সেটা অনিয়ন্ত্রিত ছিল, তো সেই প্রশাসনকেও আমরা একটা সংস্কার করে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে চাই। পুলিশ প্রায় পোশাকধারী দুর্বৃত্তের মতো আচরণ করত, সেখানে আমরা পুলিশকে একটা রেগুলেশনের মধ্যে দেখতে চাই। এগুলো হচ্ছে সব চাওয়া শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে। তাহলে কথা ছিল যে এই অভ্যুত্থান যেহেতু সমস্ত প্রতিষ্ঠিত নিয়ম ভেঙেই অভ্যুত্থান হয়েছে, তারপর একটা অরাজকতার সময় তৈরি হয়ে গেল, যেহেতু কোনো ললেসনেস অপারেট করে, কোথাও ল নেই, ফলে খুব দ্রুত রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সেটা করতে গেলে কিভাবে করা যাবে? অন্তর্বর্তীকালীন সরকার কি অন্তহীনকাল থাকবেন? তাহলে তো ললেসনেসটা অন্তহীন চলতেই থাকবে। তাহলে কি হবে যে একটা আবার ল অ্যান্ড অর্ডার যদি এস্টাবলিশ করতে হয়, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে হবে। নির্বাচিত সরকার যদি দুর্বল হয়, তারপর তার একটা জবাবদিহি থাকবে
কিন্তু অনির্বাচিত সরকারের তো কোনো জবাবদিহি নাই, এবং তার সে শুধু সহানুভূতি প্রত্যাশা করে যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে এসেছি, আমাদেরকে বেশি ডিস্টার্ব করবেন না। অনেক সময় রাস্তার ছোট গাড়ির মধ্যে লেখা থাকে না, ভাইয়া আমি ছোট, আমাকে মারবেন না। তো অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা আমরা তো অন্তর্বর্তীকালীন, আমাদেরকে বেশি অভিযুক্ত করবেন না। তো এই কিন্তু তাদেরকে অভিযুক্ত না করলেও তারা কিন্তু নানা ধরনের যে কাজগুলো করেছেন তার দেশের গণতান্ত্রিক মূল্যবোধের উপর বড় একটা আঘাত এসছে। সেই সময় আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন জায়গায় জামাত ইসলাম একটা বিশাল সুবিধার জায়গা নিয়েছিল, আর এনসিপি তারা তাদের কর্তৃত্বটা সেখানে স্টাবলিশ করেছিল। ফলে অনির্বাচিত সরকারের সমস্ত ধরনের বেনিফিট, সেটা ইকোনমিক বেনিফিট, জুডিশিয়ারির বেনিফিটও কিছুটা, এমনকি একটা মব করে আমাদের বিচারপতি পাল্টে দেওয়ার মতো ব্যবস্থাও হয়েছিল। হ্যাঁ, তো সেগুলো করার ফলে যে অ্যাডভান্টেজটা তারা পেয়েছিলেন, তারা মনে করছেন নির্বাচন হলে তো সেই অ্যাডভান্টেজটা থাকবে না। সে কারণে নির্বাচনের আশঙ্কার চাইতেও নির্বাচনের অনিচ্ছাটাই প্রবল হয়ে উঠেছে। যতদিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার থাকেন ততদিন পর্যন্ত তাদের বেনিফিটটা অনেক বেশি থাকবে। নির্বাচিত সরকার আসলে তাদের অনেক জায়গা থেকে তাদের হাত হয়তো গোটাতে হতে পারে, অথবা অনেক জায়গা থেকে তারা বিতাড়িত হতে পারেন। ফলে সেটা একটা দিক। আর লেভেল প্লেয়িং ফিল্ডের কথা যেটা বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তো হওয়ার আগে তো ডেমোক্রেটিক একটা কালচার তো লাগবে। এখন তো আমি কোনো কথা বললে আমার বাসায় মব হয়ে যেতে পারে, তো এটা কি লেভেল প্লেয়িং ফিল্ড আছে? আমি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চাই, তার আগে তো বেঁচে থাকার লেভেল প্লেয়িং ফিল্ড কি আছে? কথা বলার লেভেল প্লেয়িং ফিল্ড আছে? আওয়ামী লীগের শাসনামলের সময় কোনো কথা বললে আমরা স্বাধীনতার শত্রু, বিরোধী হয়ে যেতাম, আর এখন কোনো কথা বললেই আমরা হয়ে যাচ্ছি ফ্যাসিস্টের দোসর। তো তা যদি হয় তাহলে আমরা তখন বলবো, আমরা বলতে জনগণ যদি বলি যে আমরা তাহলে কোথায় যাব? আমরা কি তাহলে কিছু করব না? ওই একটা চুটকি আছে না যে এটাও করতে পারবি না, ওটাও করতে পারবি না, তখন বলছে তাহলে আমি কী করবো? বলে কিও করতে পারবি না। তা আমাদের তো অবস্থা হয়েছে কিও করতে পারবো না আমরা। তাই সেই জায়গা থেকে মানুষ বলে যে অন্তত একটা নির্বাচিত সরকার আসুক, সে যে ধরনেরই সরকার হোক। নির্বাচিত সরকার মানে তার কিছুর কমিটমেন্ট থাকবে, তার কিছু জবাবদিহিতা থাকবে, এবং নির্বাচন প্রসেসটাকে যদি আমরা রেগুলার রাখতে পারি, 5 বছর পরে আবার আমাদের একটা সুযোগ আসবে তাকে রাখার অথবা তাকে পাল্টানোর। তো এইটা যারা চাইছেন না, সেই ক্ষেত্রে আমরা এর আগেও আমাদের ধারণা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের তার ইচ্ছা নাই নির্বাচন করার, কিন্তু উপায় নাই ক্ষমতায় থাকার। ফলে তার নির্বাচন দেয়াটা হচ্ছে উপায়হীন নির্বাচন দেয়া। ফলে তিনিও হয়তো কাউকে কাউকে দিয়ে কোনো কোনো কথা বলাতে চাইতে পারেন যে যাতে নির্বাচনটা সঠিক সময়ে না হয়, অথবা নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। আর আরেকটা টেকনিক্যাল বিষয় হলো, এ যাবৎকাল যারা নিজেদের শক্তিমত্তাটাকে এত বড় করে দেখিয়েছিলেন, নির্বাচনের সময় যদি সেটার চিত্রটা ভিন্নরূপ হয়ে যায়, তখন তাদের কর্মী সমর্থক তাদের কাছেও যে ভাবমূর্তির একটা ক্ষুণ্ণ হয়ে যাবে বলে মনে করেন। সেই কারণে আমি খেলবই না, এরকম একটা পরিস্থিতিও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচন বিলম্বিত হলে জামাতের কি লাভ, কি সুবিধা তারা পাবে? এমনি জনশ্রুতি আছে, সব প্রাতিষ্ঠানিক জায়গাগুলো তাদের দখলে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের দখলে, তারপরে ধরেন প্রশাসন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, যদিও মুখে তারা বলে যে হেলে পড়েছে, আমরা তো একটু হেলে পড়বেই। যে সরকারের দিকে আসে যাওয়ার, সরকার গঠন করার সম্ভাবনা থাকে, তাদের দিকে তো একটু হেলতে পারেই, কিন্তু তাদের লোকই তো বেশি, আসলে জনশ্রুতি তাদের লোকই বেশি। তো যেটা হচ্ছে যে রতন ভাই বলল যে এখন সরকারের না থেকে তো সরকারের উপরে খবরদারি করা যায়, কারণ এনসিপি আর জামাত মিলে যা দাবি করেছে এ পর্যন্ত তা পূরণ হয়েছে। সুতরাং এখন তো এনসিপি তাদের সাথেই আছে, তাদের ভিতরেই ঢুকে গেছে। সুতরাং এখন তো এনসিপি আর আলাদা না, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব তো বলছেন যে তিনি 12 তারিখের পরে আর থাকতে চান না। না, উনি তো বলেন এটা, কিন্তু মুশকিল হচ্ছে প্রথম দিকে উনি তবে কিন্তু ছাড়া কোনো কথা বলেন নাই, যার ফলে এখন তো তার কথা পুরো বিশ্বাসে নেয় না কেউ। আপনি রিক্সায় ওঠেন, সে রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে নির্বাচন হবে তো, এই প্রশ্নটা কিন্তু এখনো যায় নাই। কারণ এই যে প্রথম দিকে সন্দেহটা তৈরি করেছে, হেঁটে গেলে মানুষ পাশ দিয়ে বলে 5 বছর থাকেন, 10 বছর থাকেন, ওগুলো তো মানুষের মনে আছে। সুতরাং তারপরে আবার ধরেন অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধাবিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা হয়েছে, জামাত এবং এনসিপি ঝামেলায় পড়ে গেছে যে যেদিন অভ্যর্থনা হয় 300 ফিটে তারেক রহমানের, তখন কিন্তু সে কতগুলো ছোট বক্তৃতা দিলেও কতগুলো মেসেজ কিন্তু দিছে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবাই মিলে আমাদেরকে দেশটা গড়তে হবে, এরকম কিছু। ওইটার পরেই কিন্তু মবটা কমে গেছে, মবটা কমে গেছে।
তারপরে ধরেন এই যে ডেইলি স্টার, প্রথম আলোতে যে হামলাটা হলো, এটার পরে এত প্রতিক্রিয়া সারা বিশ্ব জুড়ে, এত খারাপ প্রতিক্রিয়া হয়েছে, এখন মব গেলেই তো পিটাবে, এমন পরিস্থিতি দাঁড়ায় গেছে। এখন তো মব তো অ্যালাউ করা যাবে না। সুতরাং এই যে ফিজিক্যাল প্রেশার দেওয়া, এই প্রেশার দেওয়া তো আর এনসিপির পক্ষেও সম্ভব না, জামাতের পক্ষেও। ওখানে তো জামাত আর এনসিপি একজোটে করতো এই মব সন্ত্রাস, হ্যাঁ, এনসিপিকে সামনে রেখে জামাতে গুলি করতো। তো সুতরাং এখন তো আর সেটা পারবে না। এখন তো তারা তো ধরেন নিজস্ব সাংগঠনিক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। সেই সাংগঠনিক শক্তি আমি আগেই তিনটে বললাম, যে এখানে তো আমাদের নির্বাচনের সময় বিশ্বের সকল পরাশক্তি অ্যাক্টিভ হয়, এবারেও অ্যাক্টিভ আছে। তাদের সাথে তো জামাতের আমিরও কথা বলছে, অন্যরাও কথা বলছে, অন্য দলও কথা বলছে, বড় দল। তো এটা তো পরিষ্কার হয়ে গেছে, তারা নাইলে বলে না কেন? ভারতের সাথে কথা হচ্ছে জামাতের আমির, বলে না কেন? এখন ভারতের সাথে তো কথা হইতেই পারে, অসুবিধা কি? হতে পারে, কিন্তু বলা যাবে না। ওনারা না বলতে অনুমতি না দিলে বলা যাবে না। জিএম কাদের একবার ভারত থেকে ঘুরে আসলো না, বলে যে তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। এটা কেমন কথা? না, এটা আপনি যেটা বলছেন যে রয়টার্সের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের একটা সাক্ষাৎকার বের হয়েছে। হ্যাঁ, ঘটনাটা আগে 3 সেপ্টেম্বর ওনার সাথে দেখা হয়েছিল ঢাকায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, উনি নিজেই ওখানে বলছেন যে আমাকে তখন বলা হয়েছে যেটা আপনি বললেন, যে এটা বলা যাবে না। তখন বলা যাবে না এই শর্ত উনি মানলেন কেন? এটা তো উনার ব্যাপার। উনি রয়টার্স যদি এটা না বের করতো তাহলে তো জানতেন না। তার মানেটা কি? তার মানে হচ্ছে তাহলে গোপন কোনো ডিল হয়েছে, গোপন কোনো কথা হয়েছে, অথবা গোপন কোনো মেসেজ পেয়েছে। এবং মেসেজটা এখনকার আচরণ দেখে মনে হচ্ছে মেসেজটা নেগেটিভই পেয়েছে, পজিটিভ মেসেজ পেয়েছে বলে মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে। যার ফলে এখন তারা নির্বাচন পিছানোর অজুহাত খুঁজছে। এনসিপি তো আছেই, দেখেন না, পাটোয়ারি সাহেব আজকেও বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। আবার ইনকলাব মঞ্চ আছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, হওয়ার প্রয়োজন নাই। তারপরে ধরেন একের পর এক তো অসন্তোষ এবং খুনোখুনি তো আসেই লেগে, এইসব নানান কারণ মিলে এখনও তো ধরেন নির্বাচনে আর কয়দিন আছে, এখনও তো ধরেন অস্ত্র উদ্ধারই হলো না। আপনার 5ই অগস্টের পরে 60% থানা লুট হয়ে গেছে, আগুন দিয়ে পুড়াই দিছে, যৌথ বাহিনী নামানো হয়েছে, অস্ত্র গেল কোথায়? এরপরে আবার ডেভিড হান্ট সেকেন্ড ফেজ চলতেছে, অস্ত্র কই? অস্ত্র কই? গ্রেপ্তার কিছু লোক গ্রেপ্তার করছে, দেখা গেল যে একজনকে না পায় শিশুপালার হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসতেছে। এটাতে রিয়াকশন হয়েছে না? যেমন নরসিংদীর এক এমপি হ্যান্ডকাপ পরা, তাকে মৃত ব্যক্তি চিকিৎসা পায় নাই, জেলখানায় চিকিৎসা পায় নাই, সে মন্ত্রী ছিল, হ্যাঁ, তার জানাজা কত বড় জানাজা হয়েছে, কারণ সিম্প্যাথি। তো আপনি এখন ডেভিড হান্ট সেকেন্ড ফেজ করতে গিয়ে এক শিশু পোলারে হ্যান্ডকাপ, তাক পান নাই, তার পোলারে ধরে দিয়ে হ্যান্ডকাপ পড়েছেন, এটা তো কোনো হলো না। তো আগের প্রথমবারে ডেভিড হান্টে দেখেন ছুরি কাশি এগুলি পাওয়া গেছে। তো অস্ত্র গেল কোথায়? ফ্যাসিস্ট সরকার যাওয়ার আগে 1.5 থেকে 2 লক্ষ লাইসেন্স দিয়েছে ছাত্রলীগ যুবলীগের হাতে, সেই অস্ত্র গেল কোথায়? পরে এখনো বলে যে, মিডিয়াতেও বলে যে বর্ডার ক্রস করে বহুত অস্ত্র আসতেছে। তারপরে ধরেন আমাদের ধরেন 60% ইয়ের থেকে, থানার থেকে লুট হয়েছে প্রায় 2.5 লাখ 3 লাখ অস্ত্র। এই অস্ত্র তো উদ্ধার নাই। তো ইলেকশনটা করবেন, সবার হাতে হাতে তো অস্ত্র। এরপরে আবার সরকার সিদ্ধান্ত নিছে যে প্রার্থী আপনার ইচ্ছে নিরাপত্তা চাইলে অস্ত্র পাবে, বা তার গানবানও পাবে। কালকেই তো একজনের সাথে টকশো করলাম, ছোট এক পার্টির নেতা, বিএনপির সাথে যোগ দিছে, সে তো দেখি 2 গানবান তার সাথে। তো অস্ত্র ঘুরতেছে না, পেটে মারতে গিয়ে চোখে মারবে, চোখে মারতে গিয়ে পেটে মারবে। অস্ত্র চালানোর লাইসেন্স লাগে না, ট্রেনিং লাগে না, ট্রেনিং ছাড়া অস্ত্র দিচ্ছে। সারা দেশে ধরেন প্রায় 4,500 মতো সেন্টার থাকবে। 4,500 সেন্টারে ধরেন অস্ত্র ইতিমধ্যে পরিত্যক্ত অস্ত্র পাওয়াই যাচ্ছে না, এরকম প্রায় অস্ত্র আছে 5 লাখ। আর আপনি 4,500 সেন্টারে ধরেন একজন এমপি প্রার্থী আর আপনি তার বডিগার্ড মিলে দিলেন আরও ধরেন 8 লাখ, ধরেন সবাই নিল না 8 লাখ। তো তাহলে অস্ত্র সারা দেশে তো অস্ত্র ছাড়া থাকলো।
তো নির্বাচনটা কেমনে করবেন? আর না, নির্বাচন- অস্ত্র সহ না, নির্বাচন তো হতেই হবে। নির্বাচন হবে হবে, তবে আমার মনে হয় না যে নির্বাচনটা জনগণের ইচ্ছা মতো হবে। ইচ্ছা মতো একটা প্ল্যান অনুযায়ী নির্বাচন হবে। ওই আগে যেমন হয়েছে না কি, মেটিকুলাস প্ল্যানেই ইলেকশন হবে। আমাদের কোনো মুক্তি আসবে আমার কাছে মনে হচ্ছে না। মুক্তি আসবে না, সে তো পরের ব্যাপার। আসলে মুক্তির আগে তো আমাদের দেখতে হবে যে আমরা মুক্তির পথে যাচ্ছি কিনা, মুক্তির পথে কি আমরা আছি। দুটো জিনিস, যে আমাদের মুক্তির আকাঙ্ক্ষাটা সবসময় জেগে ওঠে, মুক্তির পথটা সবসময় বন্ধ হয়ে যায়। 71 সালে আমাদের মুক্তির সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা ছিল, রাইট। এবং 71-এর পরে যেভাবে দেশটা পরিচালনা হয়েছে তাতে মুক্তির স্বাদ সাধারণ মানুষ পায় নাই, কিন্তু মুক্তির সুবিধাটা একটা বিশেষ শ্রেণী পেয়ে গেছে। যে কারণে আমাদের জিডিপি তখন $9 বিলিয়ন থেকে এখন $450 বিলিয়ন উন্নীত হয়েছে। তার মানে দেশের তো একটা অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। তো অর্থনৈতিক অগ্রগতির সুফলটা কার ঘরে গেল? আবার ধরুন যদি বলি যে দেশের কৃষি উৎপাদন আগের তুলনায় 3 গুণের বেশি বেড়েছে, কৃষকের তো দুর্দশা কেন? আমাদের এক্সপোর্ট আর্নিং বহুগুণ বেড়েছে, তো আমাদের এক্সপোর্ট প্রডিউস করে যারা এক্সপোর্ট গুডস, সেই শ্রমিকদের অবস্থাটা এত খারাপ কেন? কিংবা আমাদের শিক্ষা আমাদের সবচেয়ে বড় ভিত্তি, কারণ আমাদের মাটির নিচের সম্পদ খুব বেশি নাই, মাটির উপরে জমির পরিমাণও খুব বেশি নাই। আমাদের জনসম্পদটাকেই আমাদের কাজে লাগাতে হতো। প্রতি বছরে 11 লক্ষের মতো করে মানুষ দেশের বাইরে যাচ্ছে, বাইরে ঘাম ঝরিয়ে দেশে তারা টাকা পাঠাচ্ছে, অনেকটা ওই মৃগনাভি কস্তুরীর মতো। হরিণ তার শরীরে সেই সুগন্ধিটা জমা রাখে, তো সেই সুগন্ধির মতো করে আমরা রেমিটেন্সটা পাই। সেই রেমিটেন্স যোদ্ধাদের অবস্থাটা কি? এগুলো সব যদি দেখি, এগুলোর বেনিফিট কি বাংলাদেশের একটা বিশেষ শ্রেণী পাচ্ছে না? এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল 1 বছর 5 মাসের মধ্যে তো নতুন কোটিপতির জন্ম হয়েছে 10,337 জন বাংলাদেশ ব্যাংকের হিসাবে। আর যাদের নানা ফর্মের টাকা বালিশের নিচে, ট্রাঙ্কে, আত্মীয়র কাছে, এগুলোর তো হিসাব নাই। তো হিসাববিহীন টাকায় তো 10,000 কোটি টাকার 10,000-এর বেশি কোটিপতি জন্ম হয়েছে। তার মানে একটা সুবিধাভোগী শ্রেণী এমন হয়েছে, এমন একটা কল বসানো হয়েছে যে কলের একদিক দিয়ে দরিদ্র শ্রমিক কৃষকরা তার ঘাম দেবে, আর একদিক দিয়ে ধনীদের পকেটে সেটা সোনা, সেটা ডলার, সেটা সম্পদ হিসেবে বেরিয়ে আসবে। তো সেই সম্পদ তো 50 বছর ধরে আমরা দেখলাম সেই সাইফনিং প্রসেসটা। ফলে এই যে স্বপ্নটা কি, এই স্বপ্ন থেকে তো বারবার আবার আসে। 90 সালে আর একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমরা স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসনের বিপরীতে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, সেটাও কিছুদিন পরে মার খেয়ে গেল। আর এবারের যে সর্বব্যাপক একটা অভ্যুত্থান, কি পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, মরেছে। গুম কমিশনের সর্বশেষ রিপোর্টে আমরা দেখলাম কি পরিমাণ খুনের সম্মুখীন হয়েছিল তারা। তারপরে একটা মুক্তি তো দূরের কথা, একটা মুক্ত পরিবেশই তো পাচ্ছি না। এই হাহাকারটা মানুষের মধ্যে আছে। একদিক থেকে এটা একটা নেতিবাচক দিক যে আমরা মুক্ত পরিবেশ পাচ্ছি না, আর একদিকে মানুষের আকাঙ্ক্ষার দিক, মানুষ কিন্তু আবার লড়বে। মানুষ ব্যর্থ হয় এটাতে যেমন সে ক্ষুব্ধ হয়, আবার যারা তাদেরকে ব্যর্থ করে তাদেরকে চিহ্নিতও করে। ফলে নির্বাচন ছাড়া যদি দেশটাকে বেশি দিন কন্টিনিউ করা হয়, তাহলে দেশটাকে আর একটা অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। ক্ষমতা পরিবর্তনের তো 3টা পথ আমাদের দেশে এই এক্সপেরিয়েন্সে, হয় অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, অথবা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্টেলমেট কন্ডিশন তৈরি হবে, অথবা নির্বাচনের মধ্য দিয়ে একটা নিয়মতান্ত্রিক পথে ক্ষমতা পরিবর্তন হবে। আমরা তো ইউনূস সাহেবের কাছে অন্তত নিয়মতান্ত্রিক পথে ক্ষমতাটা যেন পরিবর্তন হয়, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তারা তৈরি করুক, এটা আমরা চেয়েছি। তার আগে কিভাবে নির্বাচনটাকে মানে বিতর্কিত করার চেষ্টা তারা করেছেন। যারা নির্বাচন করবেন বা নির্বাচন পরিচালনা করবেন তারা যদি উপদেষ্টা হিসেবে থাকেন, তাহলে কি লেভেল প্লেইং ফিল্ড হবে? আজকে যে এনসিপির যে নেতারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, 1 মাস আগে তারা কি বলছেন? 1 মাস আগে তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন কি ফিল্ডটা লেভেল ছিল নাকি কন্ট্রোলড ফিল্ড ছিল? তখন তো ফিল্ড তাদের কন্ট্রোলে ছিল। ফলে একটা নৈতিক জায়গা থেকে তো একটা বিতর্ক করতে হবে। আমরা সবসময় দেখি সুবিধাজনক জায়গা থেকে বিতর্ক করি, আমার সুবিধা হলে সব ঠিক, আমার সুবিধা না হলে কিছুই না। গণতন্ত্র অন্তত এইটুকু এনশিওর করতো যে আমরা আমার সুবিধা কিংবা সুবিধা ইররেসপেক্টিভ অফ বেনিফিট আমরা কি চাইবো, দ্য রুল অফ লটা অপারেট করছে কিনা, এটা সবার জন্য যেন প্রয়োজন হয়, সবার জন্য প্রয়োগযোগ্য হয়। তো সেই জায়গায় দেখেন আরও অনেক লেভেল। একজন মানুষ তিনি বলছেন তার বার্ষিক ইনকাম 3,60,000 টাকা, সেই মানুষের আবার দেখা গেল ব্যাংকে টাকা স্থিতি আছে 79 লক্ষ টাকা। তাহলে এগুলোকে লেভেল হচ্ছে ইকোনমিতে?
তাহলে সমস্ত ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ডটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইলেকশন আসলে আমরা এরকম কথা শুনি, কিন্তু জীবনে এবং সমাজের কোথাও কিন্তু ফিল্ডটা লেভেল নাই। যে শ্রমিক 12,500 টাকা বেতন পায় আর যিনি মাসে 12.5 লাখ টাকা আয় করেন, দুজন তো একই বাজারে জিনিস কেনেন, লেভেল প্লেয়িং ফিল্ড কি মার্কেটে আছে? নাই তো। ফলে আমরা এই যে নির্বাচন বলি অথবা আন্দোলন বলি, এর মধ্যে দিয়ে সব সময় একটা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলতে চাই, যে গণতান্ত্রিক মূল্যবোধগুলো প্রশ্ন করতে শেখাবে। উত্তরটা আমি না পেলেও প্রশ্ন করতে থাকলে আজকে উত্তর দেবেন না, কালকে উত্তর দেবেন না, একদিন আপনাকে উত্তর দিতেই হবে। এবং জনগণও মনে করবে আজকে উত্তর পাইনি, কালকে উত্তর পাইনি, উত্তর একদিন নিয়ে ছাড়বো। ফলে সেই জায়গায় আমরা চাই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে আমরা আপহোল্ড করতে চাই, আর একটা নিয়মতান্ত্রিক পথে দেশটা পরিচালিত হোক, সেজন্য আমরা নির্বাচন চাই। যারা গণ অভ্যুত্থান স্পিরিটটাকে অন্যদিকে প্রবাহিত করলেন এবং নির্বাচনটাকে এখন প্রলম্বিত করতে চেষ্টা করছেন, তাদের দুই কাজেরই কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে তারা একটা, যেটাকে বলে স্ট্যাটাস কো মেনটেন করা। মানে এখন সর্বাধিক সুবিধা যারা পাচ্ছেন তারা চাইবেন এই অবস্থারই প্রিভেল করুক। এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব ভালো হবে না। অনেক ধন্যবাদ। অন্য প্রসঙ্গটা হচ্ছে যে আপনি উসমান হাদির হত্যাকারী যারা, তাদেরকে মোটামুটি চিহ্নিত করা হয়েছে এবং এই জন্য একটা চার্জশিট দেওয়া হয়েছে আদালতে। কিন্তু যে তাদের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ইনকিলাব মঞ্চ সামনে আসছিল, এই ইনকিলাব মঞ্চ থেকে বলছে যে এই চার্জশিট গ্রহণযোগ্য নয়, কারণ এটা বাস্তবসম্মত না। তাইলে কি দাঁড়ালো আসলে? আসলে কিন্তু এই প্রথম একটা চার্জশিট, সবার মনে প্রশ্ন যে ধরেন ইনকিলাব মঞ্চের ওই হাদির হত্যার আগে আপনার গণতান্ত্রিক পরিষদের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলেছিলেন যে 50 জন প্রার্থী টার্গেট কিলিং হবে, এবং আমার কাছে প্রমাণ আছে। তার কাছে জিজ্ঞেস করছে একবার, তিনি তো এখন প্রার্থী। এখন হাদি হচ্ছে একদম সফট টার্গেট ছিল, কারণ তিনি পায়ে হেঁটে রিক্সায় চড়ে খুব মানে কি বলবো, নিরাপত্তার বাইরে, বলয়ের বাইরে তিনি ইলেকশনটা, ভিন্ন ধর্মী ইলেকশন, যে কোনো পয়সা না পাতি না, জনগণের একটা ইলেকশনের নূতন মানে আবহাওয়া তৈরি করতেছিল। তিনি যে তাকে হত্যা করলো, তার জানা গেল যে তার সাথে মিছিলে ছিল, তার সাথে একসাথে থাকতো, তারপরে মারা গেল, তাকে হত্যা করলো। হত্যা করার পরে তিনি এখনো বাংলাদেশে আসছে না ভারতে গেছে, বিদেশে গেছে, কোন দেশে গেছে এখনো হদিশই নাই, চার্জশিট দিয়ে দিল। এটাতে মনে হচ্ছে ওই ইনকিলাব মঞ্চকে দেওয়া, স্বস্তি দেওয়া যে তোমাদের বিচার হচ্ছে। তো আপনি সেটা তো হয় না, এটা উল্টোটা হয়েছে। উল্টাটাই তো এটা একটা মনে হয় যে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, আশ্বস্ত করার জন্য একটা চার্জশিট দিল। তো চার্জশিট দিলে কি হলো, তারা অনুপস্থিতিতে বিচার হবে। কারণ মূল কিলার যে, সে তো চলে গেছে। বলা হচ্ছে যে 3 জন বাইরে চলে গেছে, 3 জন। তার বাকিদের গ্রেপ্তার করা হয়েছে, অ্যাসোসিয়েট ওই মিরপুরের এক ওয়ার্ড কাউন্সিলর সহ তাদের ধরছে। তাদের হয়তো জেল দিবে বা অনুপস্থিতিতে বিচার করবে, তাদের হয়তো মৃত্যুদণ্ড দিল। কারণ ধারাও তো দিচ্ছে 302, 313 না কত, অর্থাৎ কাউকে যাবজ্জীবন দিবে, মূল কিলার তাদেরকে ফাঁসি দিবে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে এইটা হলো জাস্ট ইনকিলাব মঞ্চকে সান্ত্বনা দেওয়া, যে তারা বিচার আমরা করছি, তোমরা ওখান থেকে সরো, একটা ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে, ওখান থেকে সরো। ব্যাপারটা এরকম। তো সুতরাং এটা তো বিশ্বাস, এই প্রথম যে চার্জশিট দিচ্ছে, কেউ বিশ্বাস করতেছে না যে এটা একটা জোড়াতালির একটা চার্জশিট দেওয়া হয়েছে। এটাই আমার কাছে মনে হয়েছে। বিশ্বাস আর অবিশ্বাস এবং চার্জশিট এবং আমাদের দেশের জজ মিয়া, আসলে ব্যাপারটা কি? আসলে অনেক দিন একটা জিনিস দেখতে দেখতে মানুষের একটা অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতা থেকে মানুষ যখন কথা বলে তখন তো আমরা বলি প্রিকনসেপ্ট আইডিয়া। তো প্রিকনসেপ্ট আইডিয়া তো আউট অফ নাথিং হয় না, তার অতীত কিছু ধারাবাহিকতা থাকে। এবারও চার্জশিটটা আসলে কাকে চার্জ করলেন, চার্জশিটের মধ্যে দিয়ে তো চার্জটা কাকে করলেন, সবই অনুপস্থিত, অদৃশ্য। কেউ বলছেন সিঙ্গাপুর থেকে পরিকল্পনা হয়েছে, কখনো বলছেন ভারত থেকে পরিকল্পনা করা হয়েছে, কখনো এবং বলা হয়েছে একজন
ওয়ার্ড কাউন্সিলর এটার মূল নায়ক। মাস্টারমাইন্ড। এখন যদি বলা হয় যে কোনো একটা ঘটনার কে ঘটনা ঘটালো এবং ঘটনার বেনিফিটটা কে পেল, দুটোকে তো বিবেচনায় রাখতে হয়। তাহলে এই সমস্ত ঘটনার বেনিফিশিয়ারি কে হচ্ছে সেটাকে কি হিসাবের মধ্যে নেওয়া হয়েছে? ঘটনা কে ঘটিয়েছে আউট অফ অ্যাঙ্গার কি এরকম একটা মানে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে? এখন আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে যেটা মনে করি যে মানুষের রাজনীতি নিয়ে আমাদের বিতর্ক থাকবে। এরকমও হতে পারে যে আমাকে খুব মুখ খারাপ করে গালিগালাজ করে। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে টকশোগুলো যখন ইয়েতে যায় প্রথমত গুরুত্বই দেয় না, আবার 2-4 জন যারা গুরুত্ব দেয় তারা গালিগালাজ করে ইয়ে করে। এখন কী করা যাবে? এখন গালিগালাজের পাল্টা তো আর আমরা গালিগালাজ করতে পারবো না, কিন্তু যে মানুষটা আমাকে চরম গালিগালাজ করেছে তারও তো বেঁচে থাকার অধিকার আছে। সে তো গালিগালাজের কারণে সে তো মৃত্যুবরণ তাকে হত্যা করা যেতে পারে না। নাগরিক হিসেবে তার একটা রাইট আছে না? গালিগালাজ করলে সে মানুষের কাছে সে প্রমাণ করলো তার চরিত্র কী, তার সংস্কৃতি কী, সেটা আর একটা বিষয়। ফলে আমরা কিন্তু হাদির মৃত্যুর পরে বলেছি একজন অন্তত নাগরিক হিসেবে তার নাগরিক মর্যাদাটা নিশ্চিত করা দরকার। হাদির মৃত্যু আতঙ্ক ছড়িয়ে দিয়েছে অনেকের মধ্যে, তাহলে আমাদের কারো জীবনের কি কোনো গ্যারান্টি থাকবে না? একজন প্রার্থী তো নিজেকে ইলেকশন থেকে সরিয়ে কত আগে নির্মল সেন লিখেছিলেন না, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। Yeah. আমরা পরে লিখি নাই, কিন্তু বলছি যে মর্যাদা নিয়ে বাঁচার গ্যারান্টি চাই। আমি কোনো একটা কথা বললেই একজন সাংবাদিকের 40 বছরের সাংবাদিকতা জীবনকে 40 সেকেন্ডে বিতর্কিত করে তুলতে পারে কেউ। একজন রাজনৈতিক ব্যক্তির 50 বছরের রাজনীতিকে 50 সেকেন্ডের মধ্যে দিয়ে, যে রাজনীতির ধারে কাছে নাই সেও একটা কথা বলে তার রাজনীতিকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করতে পারে কেউ। ফলে এগুলো যখন চলে তখন বুঝতে হবে সমাজে মানুষের ডিগনিটিটা সেটার কোনো আর রক্ষা করার কিছু নাই। মানুষের তো জীবনে অন্ন বস্ত্র খুব দরকার, তো তার চেয়েও বেশি দরকার কিন্তু একটু সম্মান নিয়ে বাঁচা, মর্যাদা নিয়ে বাঁচা। এই মর্যাদার জন্য মানুষ কত লড়াই করে, কিন্তু আমরা অভ্যুত্থানের পরে মর্যাদার উপরেও অনেক আক্রমণ হতে দেখেছি। ফলে আমরা মনে করি যে হাদি হত্যার একটা সুস্পষ্ট বিচার হওয়া দরকার, এটা গ্রহণযোগ্য বিচার হওয়া দরকার, দৃশ্যমান বিচার হওয়া দরকার। হাওয়াই বিচার যদি হয় এবং আসামিগুলোও যদি এরকম হয় যে আসামি নিয়ে সাধারণ মানুষেরও কনসেপশনের মধ্যে এরকম আসে যে আসামিগুলো বোধহয় ঠিক সিলেকশন হলো না, তাহলে ওই ভুল চার্জশিটের উপরে যদি সঠিক বিচারও হয় তাহলে তো আর সঠিক বিচার কেউ করতে পারবে না। সেই কারণে চার্জশিট নিয়ে যদি প্রশ্ন উঠে থাকে এবং হাদির পরিবারও যদি প্রশ্ন তোলে, হাদির সংগঠন যদি প্রশ্ন তোলে, আমি মনে করি যে রাষ্ট্রের যারা এই দায়িত্বে আছেন তাদের এটাকে অ্যাকাউন্টে নেওয়া উচিত। তাহলে তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়তো নাও হতে পারে, কিন্তু প্রমাণযোগ্য তো হতে হবে। আমরা অনেক কিছু বিশ্বাস করি, আমি বিশ্বাস করলাম ওই লোকটা খুবই ভালো, কিন্তু প্রমাণ করে দেখা গেলো তিনি অত ভালো নন, তখন তো বিশ্বাস দিয়ে চলবে না, তখন তো প্রমাণ দিয়ে চলবে। ঠিক তেমনি একটা চার্জশিট বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু যদি তার প্রমাণগুলো যথাযথভাবে উপস্থাপিত হয়, সেগুলো যদি যুক্তিগ্রাহ্য হয় এবং একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যদি পারস্পরিক সম্পর্ক থাকে, তাহলে একটা তো ঘটনার তো পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করাটাও তো তদন্তের কাজ। তো এগুলো যদি করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে হাদি হত্যা একদিকে যেমন আমাদের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্টের মতো মনে হয়েছিল অনেকের কাছে, আবার এর বিচারটাও রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট যেন হয়। আমাদের এখানে জীবিতদের আমরা নিয়ে হয়তো অনেক কথা বলি, মৃত হলে শোক করি। ইনকিলাব মঞ্চ যেটা বলছে যে রাষ্ট্রযন্ত্র এটার সঙ্গে জড়িত, এই হত্যাকাণ্ডের সঙ্গে, এটার ব্যাপারটা কি আসলে কি? এটা একদিকে ইনকিলাব মঞ্চ এটা বলেছে, আবার হাদির ভাইও একটা বক্তৃতায় কিন্তু একটা দারুণ করে আপনারাই মারেন, আপনারাই আবার করেন, আপনারাই বিচার করেন। তাহলে এইগুলো কিন্তু খুবই ইন্ডিকেটিভ, কারণ হাদি এই রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি ছিলেন, কাছাকাছি ছিলেন, আবার কিছু সমালোচনাও করেছেন। এবং খেয়াল করে দেখুন কয়েকটা জিনিস খুবই মাঝে মাঝে একটু সন্দেহ তৈরি করে, কখনো কখনো একটু পাজল করে দেয়। হাদির হত্যার সাথে সাথে আঙ্গুল উঠল কিন্তু আরেকজন নির্বাচনের পদপ্রার্থীর বিরুদ্ধে। 2 দিন পরে আঙ্গুল উঠল যারা আন্দোলনে অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে তাদের দিকে। তাহলে কেন এরকম? হাদি হত্যার পর প্রথমে বলা হলো যে আসামি হত্যার সাথে সাথে বলা আসামি পালিয়ে গেছে, একদিন পরে বলো না এখনও পালায় নেই, তার পাসপোর্টকে ব্লক করে রাখা হয়েছে। এখন হাদি হত্যার সঙ্গে যার নামটা বেশি যুক্ত আছে সে আবার নানা ধরনের ভিডিও সে প্রকাশ করছে। কখনো বলা হচ্ছে সে দুবাই থেকে করছে, পুলিশ বলছে যে না এটা দুবাই থেকে না, এটা সম্ভবত ভারত থেকেই করা হয়েছে। এটা নানা ধরনের ঘটনা, এটা আসলে এটা ঠিক জটিল হয়ে গেছে। হ্যাঁ, 15 দিন 20 দিনের মধ্যে 1 মাসের মধ্যে সব তথ্য বেরিয়ে আসবে তা না,
কিন্তু কখনো কখনো অতি তৎপরতাও সন্দেহ জন্ম দেয়। কেন বাবা 2 দিন একটু দম নিয়ে 5 দিন একটু দম নিয়ে ভালো মতো দেখে যেমন করি, যেমন ছোট্ট একটা ঘটনা বলে একটু শেষ করি। সাগর রুনি মারা যাওয়ার হত্যার পরে হাতে সময় নাই। হ্যাঁ বলা হচ্ছে 48 ঘন্টার মধ্যে খুনি বের করা হবে, তো হয়নি তো। হয়নি, তো এইরকম অতি কথনটা অনেক সময় খারাপ। অনেক ধন্যবাদ আপনাকে আজিজ ভাই, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা কেটে যাচ্ছি, বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন এম এ আজিজ এবং রাজিকুজ্জামান রতন, দুজনকে আবারও স্বাগত। তো আজিজ ভাই, আপনার কাছে এখন ফিরে আসি মার্কিন ভিসা নীতি নিয়ে। নতুন ভিসা নীতিতে বাংলাদেশের কেউ যুক্ত করা হয়েছে। সেখানে যেটা হয়েছে মানে একটা বন্ড দিতে হবে $15,000। আপনি যদি আমেরিকায় যেতে চান তাহলে আপনাকে $15,000 জমা দিতে হবে, তারপরে আপনার যাওয়াটা হয়তো কি ট্রাম্প হতে পারে। অ্যাডমিনিস্ট্রেশন এটা এক এক দেশে এক একটা। বাংলাদেশের জন্য $15,000। বাংলাদেশের জন্য 15,000। Yeah. যেসব দেশের নাগরিকরা আমেরিকায় গেলে ফিরতে চায় না, যে যত ফিরতে চায় না যে দেশের লোক তত ট্যাক্স এরকম বসাইছে। তা আমাদের 15,000 এরকম 30টা দেশের উপরে সেটা বসাইছে, এবং 20টা দেশের একদম নাগরিক নিষেধাজ্ঞাই আছে আমেরিকায় যাওয়া। হ্যাঁ, এবং এটার সংখ্যা বাড়তে থাকবে। সে যেটা বলছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এটা বাড়তে থাকবে। এখন ধরেন বাংলাদেশের লোক যারা থাকতে চায় তারা $15,000 দিয়ে থাকার মতো লোক তো যাবে না। এত টাকা দিবে কোত্থেকে? বাংলাদেশের নাগরিকরা যাই বন্ধ করা, আসলে এটা নিষেধাজ্ঞার মতো হয়ে গেছে। বাংলাদেশে $15,000 কে দিতে পারবে বলেন? যাদের টাকা আছে তারা তো ওখানে বেড়াতে যায়, আর যারা থাকতে যায় তারা তো অল্প টাকা দিয়ে পড়াশোনার নামে গিয়ে ওখানে সিটিজেনশিপ পাওয়ার চেষ্টা করে, পড়াশোনা থাকার চেষ্টা করে, অন্তত পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়ার চেষ্টা করে, নানান কিছু করে। তো আমাদের আসলে ভার্চুয়ালি নিষেধাজ্ঞাই হয়ে গেছে। এরকম প্রায় 30টা দেশ আসলে তারা প্রায়, আমি লিস্ট করে দেখলাম যে প্রায় গরিব দেশগুলো এরকম হয়েছে। অধিকাংশ এই 30টা দেশ আসলে ভার্চুয়ালি নিষেধাজ্ঞা হয়ে গেছে। তাদের লিমিট আছে $800 থেকে শুরু করে $15,000, এরকম $20,000 আছে, এরকম দিছে। তো সব অধিকাংশই গরিব দেশ, ধনী দেশের না, ইউরোপিয়ান কোনো দেশ নাই। অর্থাৎ যাদের আমাদের যেমন ভ্যালু, আমরা পাসপোর্টের ভ্যালুয়েশনও তো প্রায় 80টা দেশের নিচে পড়ে গেছে এখন। হ্যাঁ, তো আমাদের তো পাসপোর্ট তো মানুষ সন্দেহ করে, বিশ্বাসই করতে চায় না। পশ্চিমা দেশ তো বিশ্বাসই করে না। তো এটা তারা মনে করে ওই দেশের নাগরিক, এমনিতেও ট্রাম্প সরকার তো এমনি প্রবাসীদেরকে প্রথম থেকে আসার পর থেকে উৎপীড়ন, তাদেরকে তাড়ায় দেওয়ার চেষ্টা করছে। এটা নতুন করে বসানো হলো। সেই রতন, আপনার কি এই প্রসঙ্গে কিছু বলা আছে? এখানে দুটো জিনিস আছে, যে এই যে 38টা দেশের উপর ভিসা বন্ড হলো সর্বোচ্চ $15,000 পর্যন্ত, এটা একদিকে যেমন তারা অভিবাসীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু আবার যদি প্রপোর্শনেটলি দেখি কতজন অভিবাসী তারা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও আমেরিকাতে ওভার স্টে করছে, কতজন তারা অ্যাবসকন্ডেড হয়ে গেছে, কতজন তারা আর কখনো ফিরবে না এরকম জানিয়েছে। তো ওভার স্টে করা, অ্যাবসকন্ডেড হয়ে যাওয়া, কখনো ফিরবে না, অন্য কাজে যুক্ত হয়ে যাওয়া, এগুলো হতো একটা বিষয়। আবার কতজন অ্যাসাইলাম প্রার্থী হয়েছে সেটা যদি দেখি, তাহলে ওই যারা বলছে 3 কোটি 3.5 কোটি যে তাদের ভিসা নিয়ে গিয়েছিল, তার মধ্যে এই নাম্বারটা কিন্তু খুব বেশি না। কিন্তু যেটা হচ্ছে, খেয়াল করে দেখবেন সমস্ত দেশগুলো কিন্তু অনেকটা লেবার সেন্ডিং কান্ট্রির মতো। এই সমস্ত দেশের মানুষদেরকে তারা কিন্তু মানে বিপদে পড়ে হলেও যাবে, অথবা উন্নত জীবনের আশায়ও যাবে, সমৃদ্ধির আশায়ও যাবে। আমেরিকা এখান থেকে তার একটা মানে ফান্ড কালেকশনের ব্যবস্থা করে ফেললো। আমেরিকার তো অর্থনৈতিক অবস্থা যুদ্ধের কারণে, নানা কারণে খুব বিপর্যস্ত। এখন এই লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে এখন $1,000 নিলে এইটার পরিমাণটা, টোটাল অ্যামাউন্টটা দেখুন কত বড়। এটা তো একটা সে বন্ড হিসেবে সে কাজে লাগাবে। যদি সে ওভারস্টে না করে টাকাটা ফেরত দেবে, এটা তো শুনতে ভালোই লাগছে, কিন্তু সেই সময় পর্যন্ত টাকা তো তার হাতে থাকলো। ফলে একদিকে নিয়ন্ত্রণ আরোপ করা, দ্বিতীয়ত এটাকে একটা অর্থনৈতিক সুবিধা হিসেবে নিয়ে আসা। ট্রাম্প অনেক আগে বলেছিল, সে এই যে শুল্ক নীতিটা কেন, ট্যারিফটা বাড়িয়ে দিয়েছিল, সে বলেছিল যে ক্ষতিটা, অর্থনৈতিক লোকসানটা হয়েছে নানা কারণে,
ডলার তার মূল্য হারিয়েছে, ডলার তো এ যাবৎকালের সবচেয়ে বেশি মূল্য হারিয়েছে ট্রাম্পের আমলে। ট্রাম্প তো এখন আমেরিকা তো এখন পৃথিবীর সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ, প্রায় ধরেন 31 ট্রিলিয়নের মতো তাদের ঋণ আছে। এত ঋণ তো পৃথিবীর কোনো দেশে নাই, কিন্তু আবার এত বেশি যুদ্ধ উন্মাদনাও তো সে আর কোনো দেশ করছে না। ফলে এগুলো সমস্ত বিষয় তো হয় নাগরিকদের যেগুলো সোশ্যাল সিকিউরিটি সার্ভিস আছে সেগুলোকে কার্টেল করছে, অথবা অন্যভাবে সে আয় করার চেষ্টা করছে। ফলে এটা একদিকে যেমন একটা প্রোটেকশন ব্যারিয়ারের মতো, আর একদিকে এটা কালেকশন অফ মানি। প্রোটেকশন অ্যান্ড কালেকশন তারা কিন্তু সাইমেলটেনিয়াসলি চালাচ্ছে। এবং এর মধ্য দিয়ে যেটা হবে আমাদের দেশের জন্য খুব একটা মানে হাস্যকর বিষয় হয়ে গেল। আমরা তো শুনেছিলাম আমাদের দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার, তিনি নিজে বলেছেন তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু ইন্টারন্যাশনালি আমাদেরকে খুব বেশি সুবিধা দিতে পারলেন না। তিনি ট্যারিফের ক্ষেত্রেও খুব বেশি সুবিধা দিতে পারলেন না, ভিসার ক্ষেত্রেও সুবিধা দিতে পারছেন না, এক্সপোর্টের ক্ষেত্রেও সুবিধা দিতে পারছেন না। ইন্টারন্যাশনাল যে ডিগনিটি বা একটা রাষ্ট্রের ভাবমূর্তি সেটাও খুব বেশি ভালো হচ্ছে না। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার দুটোতে অগ্নিসংযোগ করার পরে আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তিটাও এরকম প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি কি একটা রাষ্ট্র ঠিক মতো চালাতে পারলেন না 1.5 বছরে? এটা যদি প্রথমে এরকম ঘটনা ঘটতো তা 1.5 বছর পরে এরকম ঘটনা ঘটে গেল। তো সব মিলিয়ে তার ফেইলিওরের বোঝাটা কিন্তু ভারী হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ আমরা মনে করি আমেরিকা আমাদের জনগণের উপরে কিংবা আমেরিকার ভিসা প্রত্যাশী মানুষের উপরে হয়তো একটা ব্যারিয়ার আরোপ করলো, কিন্তু এটা কিন্তু আরেক দিক থেকে ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট এই নেগোসিয়েশনগুলো খুব ভালো করতে পারে নাই। আমরা তো আমেরিকাতে যাই, যারা আমাদের বাংলাদেশের যারা যায় যে জনগণ, তারা বেশিরভাগই হয় খুব ভালো লেখাপড়া করে পড়ে আমেরিকাতে তারা সার্ভিস দিচ্ছে, অথবা খুব পরিশ্রমী মানুষ তারা আমেরিকার ইকোনমিতে রোল প্লে করছে। ফলে আমাদের তো এই বার্গেনিংটা করা উচিত। আমার এই শ্রমজীবী মানুষ তোমার ওখানে শ্রম দিয়ে তোমার অর্থনীতিকে চালু রেখেছে, আর মেধাবীরা মেধা দিয়ে তোমাকে অগ্রগতি। ফলে আমার তো তোমার কাছ থেকে আরও বেশি পাওয়ার কথা ছিল, বরঞ্চ তুমি আমাকে ইম্পোজ করছো, বাধ্য করছো তোমার গম কিনতে, বাধ্য করছো তোমার ভুট্টা কিনতে, বাধ্য করছো তোমার বিমান কিনতে, এখন বাধ্য করছো আবার কিছু বন্ডে টাকা জমা দিতে। এগুলো দিয়ে একটু বার্গেনিং হওয়া দরকার ছিল। বার্গেনিং করতে গেলে তো আবার গোপন চুক্তি আরেকটা করে আসবে। একবার কর নিয়ে ট্যারিফ কমাতে গিয়ে গোপন চুক্তি করছে না অন্তর্বর্তীকালীন সরকার, তার তো গোপন চুক্তি করছে, তার জন্য তো বিমান বোয়িং আসতেছে 8-10টা, পরে রেট ঠিক হবে। হ্যাঁ, আসতেছে তো অলরেডি প্রসেসে, অন দ্য ওয়ে। তো এই জন্য আরেকটা গোপন চুক্তি করবে তাহলে, অর্থাৎ এটা মানে রিমিশনের জন্য চেষ্টা করলেও বিপদ, না করলেও বিপদ, এমন একটা গরিব দেশ হিসাবে যা হয় আর কি। এখন মূল কথা হলো ফাইনালি কিন্তু রতন ভাই, আমাদের এই গরিব লোকরা হয়তো যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এত টাকা দিয়ে যাওয়ার ক্ষমতা সক্ষমতা যাদের আছে তারা বেড়াতে যাবে, তারা ট্যুর করতে যাবে। পড়াশোনা করার জন্য কিন্তু এখন মধ্যবিত্ত উচ্চবিত্তের কিছু লোক দেয়, তারা যায়, তারা পড়াশোনার জন্য যায়, যা তো এত টাকা দিয়ে তো অন অ্যান অ্যাভারেজ যদি বলেন মধ্যবিত্তের থেকে নিম্ন মধ্যবিত্ত আর তো যেতে পারবে না, এটি যদি বহাল থাকে। তবে একটা জিনিস আমি এখানে বলি, নিম্ন মধ্যবিত্তর কেউ যদি পড়াশোনার জন্য যায়, তাহলে দুর্নীতিবাজ বাবার সন্তান ছাড়া আমেরিকা কানাডায় পড়াশোনা করতে যাওয়ার উপায় কারো নাই। কারণ মাসে আপনি $5,000 $4,000 টিউশন ফি কিংবা খরচ দিয়ে, থাকা খাওয়ার খরচ দিয়ে কেউ পড়াতে পারবে নিম্ন মধ্যবিত্ত? ফলে এইটা যারা যায় তাদেরকেও একটা ট্যাক্স ফাইলটা দেখা দরকার, যে তার বাবা কত আয় করেন এবং তার সন্তান কিভাবে ওখানে পড়াশোনা করে। আর একটা হতে পারে যদি স্টাইপেন্ড নিয়ে যায় তাহলে তো মেধার স্বীকৃতি হিসেবে, তখন তো সে স্কলারশিপ নিয়েই যাচ্ছে। তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা খেয়াল করা দরকার ছিল আমাদের, এবং এটা একটা কমন প্রোটেস্ট হওয়া উচিত যে এই যে ভিসা ফি এটা বাড়িয়ে দেওয়া বা বন্ড তৈরি করার মাধ্যমে ভিসার নামে যে টাকা নেওয়াটা, সেটা তারা যে মুক্তবাজার অর্থনীতি করে, মুক্তবাজার অর্থনীতি তো একটা মুক্তভাবে বিচরণের একটা অধিকার থাকতে হবে। তো আপনি পণ্যের জন্য মুক্তবাজার করবেন, কিন্তু মানুষের জন্য মুক্ত পরিবেশ থাকবে না, এটা তো এটা এক ধরনের প্রতারণা হতো। অনেক ধন্যবাদ রতন আপনাকে, আজিজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।